অচেনা এক পৃথিবী। কোথায়? ওই যে অন্ধকারে আড়ালে। আজ গল্প শুরু করার আগে আমি প্রত্যেক শ্রোতা বন্ধুর কাছে মন থেকে ক্ষমা প্রার্থী। ক্ষমা চাওয়ার কারণগুলো আমি বলবো না, কারণ আমি জানি আমি যথেষ্ট দোষী। কেননা প্রতি সপ্তাহে গল্প দেওয়ার চেষ্টা করেও অনেকটাই পিছিয়ে যাচ্ছি এবং সময়ের গ্যাপটা বড্ড বেশি হয়ে যাচ্ছে। আসলে কি বলুন তো, মধ্যবিত্ত ঘরের মানুষ তো, লকডাউনটা উঠতে বুঝলাম যে শখ আর ট্যালেন্টগুলো বোধহয় আমাদের জন্য নয়। আমাদের কাছে সংসার চালানোটাই বোধহয় আসল। কিন্তু যাই হোক, আপনাদেরকে আর দুঃখ দিতে চাই না, তাই গল্পটা একটু দেরি করেই নিয়ে এলাম। তারপর শরীরও কিছুদিন হলো বেইমানি করলো আমার সাথে। যাই হোক, সেটা পরের কথা। গল্পটা শুনুন, কেমন লাগলো সেটা নিচে জানান, অবশ্যই জানান। এবং আমি চেষ্টা করব এই সপ্তাহে তাড়াতাড়ি আর একটা গল্প দেওয়ার। এবং আপনাদের জন্য সুখবর, এত রক্তারক্তি, মারামারি, কাটাকাটি অনেকেরই ভালো লাগছে না, তাই অনেকেই আমার কাছে রোম্যান্টিক কমেডির জন্য অনুরোধ করেছিল। তো পরবর্তী গল্পটা রোম্যান্টিক কমেডি হতে চলেছে। আজকের গল্পটি আমার গত গল্প ডাকের শেষ অধ্যায়। তো শুরু হচ্ছে ডাক গল্পের শেষ অধ্যায়। বারবার অডিওটা শুনছিলেন অরুণ। সাধারণ গলা, সাধারণ কথা বলার ধরন, অথচ কি এমন মায়াবশীভূত করে ফেলল যে জলজ্যান্ত ছেলেটি নিজেকে মেরে ফেলল। যেন স্বয়ং মৃত্যু এসে ডেকে নিয়ে গেল জীবনের শেষ মুহূর্তগুলোকে, গিলে খেয়ে নিতে গেল। কিন্তু দ্বিতীয় মৃত্যুটা, এটা কি আদৌ খুন নাকি জাস্ট অ্যাক্সিডেন্ট? কথাগুলো ভাবতে ভাবতে চলন্ত টেপ রেকর্ডারটার পজ বাটনটা টিপে কথোপকথনের অডিওটা বন্ধ করে দিলেন অরুণ। কেসটা এমনভাবে মোড় নেবে ভাবতেও পারেননি তিনি। কিন্তু যদি ঘটনাগুলো শুধুমাত্র খুনই হয়, তবে মোটিভ কি হতে পারে? তবে কি সুমন ধারার আত্মহত্যার ব্যাপারটাও জড়িত? না, একটা বড় কোনো ব্যাপার মিস করে যাচ্ছেন তিনি। পকেট থেকে লাইটারটা বের করে সিগারেটটা ধরাতেই বাইরের কেবিনের দরজায় টোকা পড়ল। ধোঁয়াটা ছেড়ে অরুণ বললেন, ভিতরে এসো। সকালের সেই অফিসারটি এসে সকালের অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু রিপোর্ট দিয়ে গেলেন। এও বললেন যে ট্রাফিক সিগন্যালের ক্যামেরায় ধরা পড়েছে যে ছেলেটি ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল। সুতরাং একটা অপ্রত্যাশিত দুর্ঘটনা ছাড়া এটা অন্য কিছু উত্তর তিনি দিতে পারছেন না। অরুণ কিন্তু সামান্যতম অবাক হলেন না, কারণ তিনি যা আন্দাজ করছিলেন তার অনেকটাই মিলে যাচ্ছে। সুতরাং যে পথে তিনি হাঁটতে চাইছেন সেটা দিয়ে সামান্য এগিয়ে যাওয়া যেতেই পারে। কিন্তু তার আগে জানতে হবে সুমন ধারার মৃত্যুর সাথে এদের কোনো যোগসূত্র আছে কি না। অফিসারটি বাইরে বেরিয়ে গেলেন কিছুক্ষণের মধ্যে। অরুণ হাতে ধরা অটোপসি রিপোর্টটা উল্টে পাল্টে দেখছিলেন। প্রচন্ড আঘাতে মাথার পরটির প্রায় কোনো অংশই আস্ত নেই, থেঁতলে গেছে সম্পূর্ণ ব্রেন। রিপোর্টের ফাইলটা টেবিলে রেখে পরের পদক্ষেপগুলোর জন্য ছক শুরু করলেন তিনি। এখন প্রথম কাজ যোগসূত্রগুলো খুঁজে বার করা। কলিং বেলটা বাজিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন অরুণ দেশাই।
বাড়িটার উপর যেন একটা শোকের ছায়া ভর করে আছে। বাইরের সদরের সামনের লাইটটা জ্বলছে শুধু। সম্পূর্ণ বাড়িটা যেন শোকাহত হয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। অবশ্য হওয়ারও কথা। দরজার পাশে নেম প্লেটটা একবার দেখে নিলেন অরুণ। ডক্টর প্রদীপ ধারা, ডক্টর মিতুল ধারা। কিছু একটা ভাবতে শুরু করেছিলেন তিনি, হঠাৎ দরজার লক খোলার শব্দে সোজা হয়ে দাঁড়ালেন ইন্সপেক্টর। এ বাড়িতে আগমন তার নতুন নয়, তবে কোন সময়ে ডক্টর মিতুল ধারা বাড়িতে থাকেন সেটা সত্যি তার জানা নেই। দরজাটা খুলে যেতে বেশ অবাক হলেন তিনি। একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে ওপারে। মানুষের চেহারায় স্পষ্ট বার্ধক্যের ছাপ, অথচ সোজা হয়ে দাঁড়িয়ে আছেন তিনি। জোয়ান বয়সে যে বেশ বলিষ্ঠ ছিলেন তা তার শারীরিক কাঠামো দেখে স্পষ্টই বোঝা যায়। বৃদ্ধটির ভুরু দুটো আরো কাছে চলে এল। অরুণের খাকি উর্দিটা বোধহয় মোড়ের মধ্যে দাগ কেটেছে তার। মানুষটার বয়স্ক চোখ দুটো সাথে সাথে আরো ছোট হয়ে এল। অরুণ বললেন, ক্ষমা করবেন, আসলে ডক্টর মিতুল ধারাকে খুঁজছিলাম, উনি আছেন কি? বৃদ্ধটি একটু হেসে বললেন, না, বৌমা বাড়ি ফেরেনি এখনো। অন্যদিন এতক্ষণে চলে আসে, আজ বোধহয় একটু দেরি হবে। অরুণ ভিতরে এসে দাঁড়াতে বৃদ্ধটি হাত দেখিয়ে সামনে চেয়ারে বসতে বললেন। অরুণ বসতেই বৃদ্ধটি বললেন, আচ্ছা, আপনি কি আমার নাতির ব্যাপারে কথা বলতে এসেছেন? বৃদ্ধটির প্রশ্নে বেশ লজ্জিত হলেন অরুণ। যথাসম্ভব সাধারণভাবে বললেন, না, আসলে অন্য একটা ব্যাপারে ওনার সাথে একটু কথা ছিল। কথাগুলো শুনে কিন্তু বৃদ্ধটি সামান্যতম শান্ত হলেন না। মুখের উপরেই বলে বসলেন, আমার নাতির খুনটা তাহলে আনসলভড রয়ে গেল। কথাটা শুনে প্রাথমিকভাবে বেশ বিরক্ত হলেন অরুণ, কিন্তু পর মুহূর্তেই সামনের মানুষটির মানসিক অবস্থার কথাটা বোধগম্য হলো তার। এই বয়সে নিজের এত প্রিয় একটা মানুষকে হারালে মানুষের বোধ বুদ্ধি সত্যি লোপ পেতে শুরু করে। অরুণ প্রচন্ড শান্ত স্বরে বৃদ্ধটির উদ্দেশ্যে বললেন, আমি আপনার নাতির জন্য সত্যিই খুব দুঃখিত, তবে বিশ্বাস করুন ব্যাপারটা খুন নয়। সামনের খালি চেয়ারে বসতে বসতে বৃদ্ধটি তাকিয়ে রইলেন অরুণের দিকে। তারপর হঠাৎই সামান্য ঝুঁকে পড়লেন অরুণের সামনে। তার চোখের চাহনিটা যেন হঠাৎই প্রচন্ড অস্বস্তিকর হয়ে উঠতে লাগল, যেন চোখের মধ্য দিয়ে অরুণের বিবেককে মারাত্মকভাবে আক্রমণ করছেন তিনি। এ কি, হঠাৎ এমন দোষী মনে হচ্ছে কেন নিজেকে অরুণের? কিছু একটা বলতেই যাচ্ছিলেন অরুণ, হঠাৎ বৃদ্ধটির শব্দগুলো অরুণের চেতনার মূলে এক গুরুতর দংশন করল। বৃদ্ধটি শান্ত গলায় বললেন, আমি যখন আর্মির স্পেশাল ফোর্সে ছিলাম, কিছু জিনিস আমাদেরকেও শেখানো হতো হিউম্যান বিহেভিয়ার সম্বন্ধে। আমিও যথেষ্ট জানি বন্ধু। সুইসাইড করার আগে কেউ তার টিফিন বক্সের খাবারটা ওরকম চেটে পুটে খেতে পারে না, আর খাওয়ার 10 মিনিটের মধ্যেই এমন মানসিক অবসাদ আসতে পারে না যে সে ছাদ থেকে ঝাঁপ দিয়ে দেবে। এতটুকু বলে সেই একই প্রখর দৃষ্টিতে বৃদ্ধটি তাকিয়ে রইলেন অরুণের দিকে। কথাগুলো যেন এখনো বিস্তৃত লিভিং রুমের দেওয়ালগুলোয় ধাক্কা খেয়ে ফিরে ফিরে আসছে অরুণের কানে। এত সূক্ষ্ম ব্যাপারগুলো কি সত্যি এড়িয়ে যাওয়া উচিত, নাকি গলদ কিছুটা তাদেরও আছে? নিজের কাছে উত্তর দেওয়ার মতো একটাও শব্দ নেই অরুণের। এমন সময় দরজা খোলার শব্দে সম্বিত ফিরল তার। এটা যেন খুব প্রয়োজন ছিল, না হলে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো দম বন্ধ হয়ে আসতো তার।
ফিরে তাকিয়ে তিনি দেখলেন ডক্টর মিতুল এসে গেছেন। উঠে দাঁড়াতেই যাচ্ছিলেন, হঠাৎই মৃতটি অরুণের বাঁ হাতের কবজিটা ধরে ফেললেন। নিচু গলায় তিনি বললেন, কথাগুলো মাথায় রাখবেন। কি প্রচন্ড ভৎসনা জড়িয়ে শব্দগুলোয়। মৃতটি উঠে চলে গেলেন ভিতরের ঘরে। একটা অজানা অপরাধ বোধ যেন অদৃশ্য অশরীরীর মতো হঠাৎই এসে ঢুকে পড়ল অরুণের বুকের ভিতরটায়। প্রচন্ড ভারী হয়ে এলো শরীরটা। মিতুল ধারা বললেন, কি ব্যাপার, হঠাৎ কি চাই আপনার? কথাগুলো আগের বারের থেকেও রুক্ষ হয়ে গেছে। অবশ্য এটাই স্বাভাবিক, কারণ কাল ওনার স্বামীর সাথে যেভাবে অরুণ কথা বলেছেন তাতে তিনি যে সেগুলো স্ত্রীকে জানিয়েছেন এটা বোঝাই যাচ্ছে। অরুণ একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বললেন, একটা কেসের বিষয়ে কয়েকটা প্রশ্ন ছিল। মানে সত্যি বলতে গেলে আপনার ছেলের মৃত্যুটাও বোধহয় ব্যাপারটার সাথে জড়িত। ছেলের কথা শুনতেই মহিলার চোখ দুটো ছলছল করে ওঠে, অথচ কয়েক মুহূর্তেই দৃঢ় পাথরের মতো শক্ত করে নিলেন তার মুখশ্রীটাকে। তারপর কড়া গলায় তিনি বললেন, দেখুন, খুব বেশি সময় নষ্ট করার সময় আমার একেবারেই নেই। যা বলার না তাড়াতাড়ি বলুন। অরুণ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, কলেজে সুমনের কি তেমন বন্ধু বান্ধব ছিল? মিতুল ধারা বললেন, না, তেমন তো কারোর কথা কখনো বলেনিও। এত কম সময়ে বন্ধু তৈরি করাও তো সম্ভব নয়। অরুণের বেশ খারাপ লাগলো। সত্যিই তো, সবে মাস 3 হলো মেডিকেলের চান্স পেয়েছিল সুমন। এর মধ্যে তো দৃঢ়ভাবে কারোর সাথে তেমন বন্ধুত্ব হওয়া সম্ভব নয়। তাহলে সত্যি কি নির্মল আর রূপমের মৃত্যুর সাথে এর কোনো যোগসূত্র থাকতে পারে? না, এখনই এত যুক্তিতর্ক নিয়ে নাড়াচাড়া করে লাভ নেই। চিন্তাগুলোকে পাশে সরিয়ে রেখে অরুণ প্রশ্ন করলেন, আচ্ছা, নির্মল দাস অথবা রূপম মাইতি কারো নাম কখনো উল্লেখ করেছিল কখনো? না, করেনি। দেখুন, আপনার প্রশ্নের উত্তর দিতে না আমি বাধ্য নই। প্লিজ, এখন আপনি আসতে পারেন। কথাগুলো তীরের মতো এসে বিঁধল অরুণের সম্মানে। কিন্তু এমন কিছু ছোটখাটো অপমান তিনি তার চাকরি জীবনে অনেকই পেয়েছেন। তাই সামান্যতম বিচলিত হলেন না তিনি, বরং শান্তভাবে বললেন, দেখুন ম্যাম, প্রশ্নগুলো করা যাতে একটা প্যাঁচালো মৃত্যুর আসল কারণটা সামনে আনতে পারি। আর তার থেকে বড় কারণ, আপনার ছেলের মৃত্যুটাও সামান্য আত্মহত্যা বলে মনে হচ্ছে না। তাই যদি সামান্য সাহায্য। কথাগুলো শেষ হওয়ার আগে থেকে আরো ঝাঁঝালো ভাবে মিতুল বললেন, ও তাই বুঝি? কেন? আমি তো ভাবলাম আমার ছেলে মানসিক অবসাদে ভুগছিল, তাই আত্মহত্যা করেছে। আপনি তো তাই বলছিলেন, তাই না? ঠিক কিনা? না, এর উপরে আর কিছু বলা যায় না। মহিলা যেভাবে আক্রমণ করছেন তাতে ধৈর্য ধরতে পারছেন না অরুণ। অবশ্য ভুল কি সত্যি কিছু বলেছেন? ওই মুহূর্তে ব্যাপারটা সামান্য আত্মহত্যা বলেই মনে হয়েছিল, অথচ সামান্য ব্যাপারটা যে এইভাবে রহস্যের জালে জড়িয়ে যাবে ভাবতে কেউই পারেনি। হঠাৎই অরুণ প্রশ্ন করলেন, আচ্ছা, যেদিন সুমন এক্সপায়ার করলো ওর ফোনে কোনো আননোন নম্বর থেকে কল এসেছিল? মানে কোনো অড বিহেভিয়ার বা অন্যমনস্কতা? মিতুল সেই একই প্রখর দৃষ্টিতে তাকিয়ে রইলেন ইন্সপেক্টর অরুণের দিকে, কিন্তু বুঝলেন যে মানুষটি সত্যিই সাহায্য আশা করছে। কিছুক্ষণ একইভাবে তাকিয়ে থাকতে থাকতে বললেন, না, ওই দিন ওর ক্লাসের জন্য দেরি হয়ে যায়, তাই তো ফোন নিতে ভুলে যায়। মহিলার কথাগুলো প্রচন্ড স্পষ্ট এবং বক্তব্যটা যে এতটুকু মিথ্যে নয় তা অরুণ স্পষ্টই বুঝতে পারলেন। মানে সুমনের মৃত্যুটা কি তবে শুধুই আত্মহত্যা? এই মুহূর্তে ভাবার মতো অবকাশ নেই। অরুণ মিতুলের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে বললেন,
আচ্ছা, আপনার ফাদার ইন ল কি ফোন ব্যবহার করেন? মিতুল এবারও অবাক হলেন, বিরক্তি মেশানো স্বরে বললেন, কেন? উনিও আপনার কেসের সঙ্গে জড়িয়ে পড়েছেন বুঝি? না না, তেমন নয়, জাস্ট কৌতূহল। মিতুল বললেন, না, উনি ফোন ব্যবহার করেন না, প্রয়োজনও হয় না। বাড়িতেই তো থাকেন, বাড়িতে ওই ল্যান্ডলাইন আছে, ওতেই ওনার কাজ মিটে যায়। ঠিক আছে, কাদের কি ফোন করেছেন উনি বিগত 3 দিনে? ওনার আর্মি ওল্ড এজ হোমের বন্ধুদের হয়তো। আগে যাওয়া বা কথা বলতেন, কিন্তু সমু চলে যাওয়ার পরে তো একেবারে। আর বেশি কিছু বলে এনাকে বিব্রত করার কোনো মানে হয় না। আর বেশি বাক্য ব্যয় না করে বেরিয়ে পড়লেন অরুণ। মৃদুটির বলা কথাগুলো এখনো স্পষ্ট শুনতে পাচ্ছেন তিনি। একটা মানসিক রোগী প্রাণ নেওয়ার আগে পেট ভরে খাবার খায় কি? হয়তো খায়, না হলে রোগটা মানসিক হতো না। ঘরের দরজা বন্ধ। বিছানার মধ্যে কুঁকড়ে শুয়ে আছে ছেলেটা। প্রচন্ড ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। এবার কি তবে তার পালা, নাকি আগেরগুলো নিছক সুইসাইড? জানে না প্রিয়াংশু। বোধহয় একই কর্মফল বলে। না, তার মানে কর্মফল বোধহয় দরজার বাইরেই দাঁড়িয়ে। মনে হয় সে একা নেই, মৃত্যুও তার পাশেই দাঁড়িয়ে। দরজাটা খুললেই দুজনে বোধহয় ঝাঁপিয়ে পড়বে তার উপরে, সমস্ত হিসাব মিটিয়ে নেবে সাথে সাথেই। হঠাৎ দরজার ধাক্কার শব্দ হলো। কুঁকড়ে থাকা শরীরটা আরো একবার চমকে উঠল। শব্দটা কি সত্যিই হলো, নাকি মনে ভুল? আবারও ধাক্কার শব্দ হলো দরজায়। না, ওপারে কেউ সত্যিই আছে। গলা উঁচিয়ে প্রিয়াংশু বলল, কে? কি চাই? দরজার উপরে একটা ভারী গলার স্বরে উত্তর এলো, আমি ইন্সপেক্টর অরুণ দেশাই, দরজা খোলো, কথা আছে। প্রিয়াংশুর কাঁপতে থাকা পা দুটোতে ভর দিয়ে কোনো মতে সে নেমে এলো বিছানা থেকে। এগিয়ে গিয়ে খুলে দিল দরজাটা। মানুষটা কি তবে জানতে পেরেছেন ঘটনাটা? দরজা খুলতেই অরুণ প্রিয়াংশুকে দেখে বেশ অবাক হলেন। চোখ মুখ বসে গেছে। কালকে থেকে বড় রোগা লাগছে ছেলেটিকে। বন্ধু হারানোর শোক কি এত প্রবল হয়? হয়তো হয়, কিন্তু তাহলে চোখে মুখে এই ভয়ের ছাপটা দেখা যাচ্ছে কেন? অরুণ বেশি সময় নষ্ট না করে বললেন, কলেজে যাওনি কেন? ইচ্ছে করেনি স্যার। বলছি যে কয়েকটা প্রশ্ন ছিল, একটু ভিতরে আসা যাবে কি? কলকাতার শিয়ালদহ এলাকার ছোট একটা বাড়িতে পেইং গেস্ট থাকে প্রিয়াংশু। অনেকটা কাছে হয় কলেজ। পৈতৃক বাড়ি সিঙ্গুর। আগে থাকতো কলকাতায় পিসির বাড়ি, এখন আলাদাই থাকে। ভিতরে ঢুকে স্টাডি টেবিলের চেয়ারটাকে নিজেই টেনে বসে পড়লেন অরুণ। প্রিয়াংশু সেই একইভাবে দাঁড়িয়ে থাকলো ওনার দিকে তাকিয়ে। মনের মধ্যে তোলপাড় চলছে তার। সত্যিটা বলে দেবে কি, নাকি অফিসারটি সত্যিটা জেনেই এখানে এসেছেন? কিন্তু ওই দিন তো কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। অরুণ বিরক্ত হলেন একটু। ছেলেটির ঘরের অবস্থা প্রচন্ড অগোছালো। বইপত্র এদিক ওদিক হয়ে আছে। বিছানার চাদরটা গুটিয়ে কুণ্ডলীকৃত হয়ে গেছে বিছানার মাঝামাঝি অংশে। ঘরে একটা গুমোট সিগারেট পোড়া গন্ধ। তাছাড়া ছেলেটি অমনভাবে তাকিয়েই বা আছে কেন? অরুণ একটা গলা খাঁকড়ানি দিয়ে বললেন, ফোন সুইচ অফ করে রেখেছো কেন? অনেকবার থানা থেকে কল করা হয়েছে তোমাকে। প্রিয়াংশু কিছু একটা বলতে গিয়েও থমকে যায়। একটা ঢোক গিলে বলে, স্যার চার্জ নেই স্যার। কি প্রশ্ন আছে? আচ্ছা, সুমন ধারাকে তোমরা 3 বন্ধু ঠিক কতটা ভালোভাবে চিনতে আমার একটু বলো তো পরিষ্কার করে।
প্রিয়াংশু বুকের ধূপপুকুনিটা হঠাৎই বাড়তে শুরু করে। তার চেতনা হারানোর মুহূর্ত বোধহয় বেশ কাছেই এসে গেছে। কোনো মতে এসে বলল, স্যার আগের দিনই তো বললাম, কলেজের স্টুডেন্ট ছিল, জুনিয়রদের যতটা চেনা যায় ততটাই। অরুণের চোয়ালটা হঠাৎই শক্ত হয়ে যায়। কঠোর গলায় তিনি বললেন, তাহলে তার নাম নিয়ে তোমাদের খুন করা হচ্ছে কেন? সত্যি বলার সময় এখনো আছে, বাঁচতে চাইলে বলে দাও। খুন? আটকে ওঠে প্রিয়াংশু। শব্দটা যেন প্রচন্ড অপ্রত্যাশিতভাবে আঘাত করলো তাকে। তার দুই বন্ধু তবে খুন হয়েছে? অসম্ভব। দুই বন্ধুই নিছক অঘটনে মারা গেছে সে জানে, অথচ পর মুহূর্তেই কেঁপে ওঠে বুকের ভিতরটা। কর্মফল। অরুণ বিরক্ত হয়ে প্রশ্ন করেন, কি ব্যাপার, কিছুই বলার নেই? না মানে খুন খুন বলছেন কেন স্যার? অরুণ বুক পকেট থেকে স্মার্টফোনটা বার করে এনে একটা অডিও ক্লিপ চালালেন। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? কোথায় আছো রূপম? আরে আপনি বলছেনটা কে? আমি সুমন ধারা, চিনতে পারলে? এই সকাল সকাল কাজ নেই না? রাহুল বলছি। ভয় পেলে নাকি? ভালো, খুব ভালো। ভালো করে শোনো রূপম, আমার গলার আওয়াজটাই এখন শুধু তুমি শুনতে পাচ্ছ। রাস্তায় কোনো মানুষ নেই, কোনো যানবাহন নেই, কোনো ট্রাফিক সিগন্যাল নেই। রেকর্ডিংয়ে হঠাৎই রূপমের গলাটা যেন কেমন হয়ে গেল, যেন অচেনা ব্যক্তির শব্দগুলো মুহূর্তে গ্রাস করে নিল সবকিছু। রূপম ধীর কণ্ঠে বলল, হ্যাঁ নেই। বাহ, আমার গলার স্বরটাই এখন একমাত্র শব্দ। এবার মন দিয়ে শোনো। যেমন হেঁটে যাচ্ছ তেমনই সোজা হেঁটে যাও, কোথাও থামবে না। রেকর্ডিংটা শেষ হয়ে গেল। প্রিয়াংশু প্রায় কাঁপতে কাঁপতে বিছানায় বসে পড়ল। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, কারণ তার কান বিশ্বাস করতে পারছে না যে এমন ভাবেও কেউ মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে একটা সচেতন মস্তিষ্ককে। অরুণ ফোনটা পকেটে রাখতে রাখতে বললেন, টেলিফোনের অফিস থেকে আমরা অডিওটা জোগাড় করেছি। নম্বরটা আনরেজিস্টার্ড, ট্রেস করা যায়নি। এখনো মনে হচ্ছে ব্যাপারটা নিছক অ্যাক্সিডেন্ট। না, প্রিয়াংশু আর একটাও শব্দ উচ্চারণ করতে পারল না, কারণ হিসাব মতো এবার তো তার পালা। বিছানার পাশে রাখা ফোনটার দিকে তাকাতেই গায়ে কাঁটা দিয়ে উঠল তার, যেন এক্ষুনি বেজে উঠতে চাইবে বস্তুটা। হঠাৎ অরুণের প্রশ্নে ঘোর কাটল তার। গলাটা চিনতে পারলে? না স্যার। ঠিক কি কারণে সুমন ধারার নাম নিয়ে তোমাদের বন্ধুদের টার্গেট করা হলো? তুমি কিছুই জানো না তাহলে? একটা ঢোক গিলে প্রিয়াংশু বলে, না স্যার, সত্যি জানি না। ছেলেটা যে ডাহা মিথ্যে বলছে তা অরুণের অভিজ্ঞ চোখ আগেই ধরে ফেলেছে, কিন্তু আসল কারণটা খুঁজে বার করতেই হবে। আগের নম্বরটা লাস্ট লোকেশন ছিল রূপম ও নির্মলের কলেজ, সুতরাং খুনি কলেজেই আছে। এবার শুধু তাকে ফাঁদে ফেলার পালা। হাত ঘড়িটার দিকে একবার তাকালেন উনি। ঘড়ির কাঁটা দুটো একটা পেরিয়ে গেছে। কলেজের করিডোরটা দিয়ে হেঁটে যেতে যেতে নিজের মাথার মধ্যে বক্তব্যগুলো গুছিয়ে নিচ্ছিলেন অরুণ দেশাই। যেভাবেই হোক ব্যাপারটার একটা সুরাহা করতেই হবে। কলেজের ছাত্রছাত্রীরা অরুণকে দেখে বেশ আশ্চর্য হচ্ছে। অবশ্য ঠিক করে বলতে হয় তারা ভাবতে পারছে না যে পুলিশ এত গুরুতর তদন্ত করছে কেন। কিন্তু পরপর 3টে আত্মহত্যা এত স্পষ্টভাবে ঘটে গেল কেন, সেটাও সবার কাছে অজানা। গুঞ্জনপূর্ণ করিডোরটাকে
অরুণের চলমান ছায়াটা স্তব্ধ করে দিল মুহূর্তেই। দরজাটার সামনে এসে একবার নক করলেন অরুণ। বড় বড় হরফে লেখা প্রিন্সিপালস অফিস। দরজা খোলার শব্দে আরো সোজা হয়ে দাঁড়ালেন অরুণ দেশাই। প্রিন্সিপাল শ্রী সুদর্শন কর্মকার একটু থমকে গেলেন অরুণকে দেখে। তারপর বললেন, আসুন, ভিতরে আসুন। মানুষের আবির্ভাবে বোধহয় তিনি তেমন সন্তুষ্ট হননি। সত্যি বলতে পুলিশি জেরা মানুষ যথাসম্ভব এড়িয়েই চলতে চায়। অফিসের ভিতরে এসে দুজনে বসতেই অরুণের প্রশ্ন ছুটে গেল সুদর্শনের দিকে। আরে ছোট ব্যাপারে আপনার সাহায্য চাই, করবেন তো? হ্যাঁ নিশ্চয়ই, কি ব্যাপার বলুন। কলেজের প্রত্যেকের মোবাইলের নম্বর আমার চাই, এবং যদি কোনো আনরেজিস্টার্ড নম্বরও থাকে তাহলেও সেটা আমার জানা দরকার, এবং তার জন্য আমরা যথাসম্ভব জেরা করব। প্রিন্সিপালের কপাল বিন্দু বিন্দু ঘামে ভরে উঠল। আশঙ্কার ভাঁজ ঘনাতে শুরু করলো তার কপালে। সবিস্ময়ে তিনি বললেন, কলেজের প্রত্যেকের? দেখুন, কিছু মনে করবেন না, কিন্তু এত ছাত্রছাত্রীদের মধ্যে সবাই রাজি নাও হতে পারে। আর তাছাড়া সুদর্শন মশাইকে মাঝপথেই থামিয়ে দিলেন অরুণ দেশাই। বললেন, পরপর 3টে ছেলে মারা গেল মিস্টার কর্মকার। এর পরেও হাত গুটিয়ে বসে থাকলে পরবর্তীকালে আপনারাই আমাদের অকর্মণ্য বলবেন। আর সত্যি বলতে এবার জিনিসটা হাতের বাইরে চলে যাচ্ছে, তার আগেই কিছু একটা করা দরকার। সুদর্শন কর্মকার বেকার কথা বাড়ালেন না। তিনি যথেষ্টই জানেন যে ব্যাপারটা সুরাহা না হলে মৃত ছাত্রদের পরিবার কলেজের দিকেই আঙুল তুলবে। তার চাইতে বরং সঠিক ব্যাখ্যাটা কষ্ট করে জানার চেষ্টা করাই ভালো। কবে থেকে বা কিভাবে কি করতে হবে এইসব কথাবার্তা বলে উঠে পড়লেন অরুণ দেশাই। অফিসের বাইরে এসে বাইরের দিকে যাবার জন্য পা বাড়িয়েছিলেন, হঠাৎ আকস্মিকভাবে ধাক্কা লেগে যায় একজনের সাথে। সামনের মানুষটির হাতে ধরা ফাইল আর বইপত্রগুলো সাথে সাথে ছড়িয়ে পড়ে মেঝের এদিক ওদিক। অরুণ বেশ বিরক্ত হয়ে তাকালেন সামনের দিকে। ভাবলেন হয়তো কোনো ছাত্র, কিন্তু না, ব্যক্তিটির বয়স প্রায় 50-এর কাছাকাছি। গালে হালকা কাঁচা পাকা দাড়ি, মাঝারি উচ্চতা, চাপা রং, চোখে পুরু কাঁচের চশমা। চোখের মণি দুটো পুরু কাঁচের পিছনে বেশ ঘোলাটে লাগছে। মানুষটি ছাত্র নয়, সুতরাং অধ্যাপকের মধ্যেই কেউ হবেন। অরুণ তাড়াতাড়ি নিচু হয়ে পড়ে যাওয়া কাগজপত্রগুলো তুলে দিতে আরম্ভ করেন। ভদ্রতার খাতিরে বলেন, ক্ষমা করবেন, আসলে বুঝতে পারিনি যে। কথাটা বলতে গিয়েও থেমে যান অরুণ। মেঝেয় পড়ে থাকা 6 ইঞ্চি বাই 8 ইঞ্চির বইটা নজর কাড়ে তার। বইটির মলাটের উপর কালো হরফে লেখা নামটা পড়তেই থমকে যান অরুণ। দ্য মিস্ট্রিজ অফ হিউম্যান মাইন্ড। না, লেখকের নামটা আর চোখে পড়ল না তার। বই আর অন্যান্য কাগজপত্রগুলো তাড়াতাড়ি তুলে সামনের মানুষটার হাতে দিতে তিনি প্রসন্ন মুখে একটা হাসি প্রদর্শন করলেন। অরুণ হঠাৎ প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি কি এই কলেজের অধ্যাপকের মধ্যে কেউ? ক্ষমা করবেন, আসলে আমি সবাইকে তো চিনি না। মানুষটি আবারও হালকা স্বাচ্ছন্দ্যময় মুখে বললেন, হ্যাঁ, দুর্ভাগ্যবশত আমি এই কলেজের সাইকোলজি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমি ইন্সপেক্টর অরুণ দেশাই। যদি কিছু মনে না করেন, একটু একান্তে কথা বলা যাবে আপনার সাথে? মানুষটির মুখে সামান্যতম সংকোচ বা বিরক্তি দেখা গেল না। হালকা কণ্ঠে তিনি বললেন, আসুন, আমার কেবিনে আসুন। কেবিনের সামনে এসে দরজাটা খুলে ভিতরে এসে বসতে আমন্ত্রণ করলেন মানুষটি। অরুণের বুকের ভিতরটা হঠাৎই সাধারণ ছন্দবদ্ধতার বাইরে গিয়ে স্পন্দন করতে শুরু করল। কারণটা এখনো অরুণ জানেন না, তবে কোথাও যেন একটা প্রচন্ড অসঙ্গতি দানা বাঁধতে শুরু করেছে তার মনের মধ্যে।
মানুষটাকে হঠাৎই প্রচন্ড সন্দেহ হতে শুরু করেছে তার। কিন্তু কেন? সামনের চেয়ারে বসতে বসতে সামনে টেবিলের সামনে রাখা টেবিল ক্লকটা একবার দেখে নিলেন সময়টা 1:20। অচেনা অধ্যাপকটি বসতেই অরুণের প্রশ্নবাণ ছুটে এলো। আপনার নামটা জানা হলো না। হাত জোর করে নমস্কার করলেন তিনি, তারপর বললেন, পারিজাত মিত্র। মানুষটার ভারী গলায় একটা সুনিষ্ঠতা লেগে আছে। গলাটা কোথায় যেন শোনা অরুণের। না, ঠিক মনে পড়ছে না এখনই, তবে মন যেন তোলপাড় হচ্ছে তার। ষষ্ঠ ইন্দ্রিয় যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে মস্তিষ্কের গহ্বর থেকে। কেন এত খচখচ করছে অরুণের মনটা? আচ্ছা, আপনাদের কলেজের 3 ছাত্র পরপর আত্মহত্যা করলো। আপনার কি মনে হয় প্রত্যেকেই ডিপ্রেশনের শিকার? সেই একই সুনিষ্ঠতা ভরা ভারী গলায় উত্তর এলো, হতে পারে, আবার নাও হতে পারে। সত্যি বলতে সব মানুষের মধ্যেই ডিপ্রেশনের লক্ষণ দেখা যায়। কারোটা প্রচন্ড তীব্র, কারোটা অতিপক্ষীণ। তার মানে মৃত্যুগুলো খুনও হতে পারে, তাই তো? একটু বেঁকে গেল পারিজাত মিত্রর ঠোঁট। ধীর কণ্ঠে তিনি বললেন, এবার যদি মানসিক অবসাদকে আপনি জীবিত মানুষের সাথে তুলনা করেন তবে তো নিশ্চিত খুন। অরুণ পকেট থেকে বার করে আনলেন তার ফোনটা। ফোনের লকটা খুলতে খুলতে তিনি বললেন, আমার বিশ্বাস কর্মফল বড়ই বাজে জিনিস। যেমন কর্ম করবে তেমন ফলই ভোগ করতে হয়। বলেই নির্মলের ফোনে যে আনরেজিস্টার্ড নম্বর থেকে ফোন এসেছিল কল করে বসলেন তাতে। আশ্চর্যজনকভাবে নম্বরটিতে রিং হতে লাগলো, কিন্তু তারই সাথে যা ঘটল তো আরো অবিশ্বাস্য। পারিজাত মিত্রের টেবিলে রাখা মোবাইলটা বেজে উঠল। চেয়ারে বসা অবস্থাতেও অরুণ বুঝলেন তার ঘাড়ের লোমগুলো লাফিয়ে উঠে দাঁড়ালো, অর্থাৎ খেলা শেষ। হঠাৎ পারিজাত তার ধীর কণ্ঠে বলতে শুরু করলেন, কি শুনতে পাচ্ছ অরুণ? মোবাইলের শব্দ তো? বাহ, খুব ভালো। মন দিয়ে শোনো অরুণ, কারণ এখন বিশ্ব সংসারে আর কোনো শব্দ নেই। আছে শুধু নিরন্তর এই হতে থাকা রিংয়ের শব্দটা। শব্দটা এখন তোমার চারিদিকে ঘুরতে শুরু করেছে অরুণ। মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। টেবিলে রাখা মোবাইলটা রিং হতে থাকলো, কিন্তু অরুণ বসে রইলেন কাঠের পুতুলের মতো। নিষ্পলক তার চোখ, কারণ তার কানে এখন শুধু একটাই শব্দ, ফোনে রিংয়ের শব্দ। না, তিনি আর তার স্বাভাবিক মস্তিষ্কের আয়ত্তে নেই। পারিজাত ধীর কণ্ঠে বলতে থাকলেন, কেন মারা গেল 3টি নিষ্পাপ ছেলে? এটাই জানতে চেয়েছিলে, তাই না? 3 জনেই নিষ্পাপ নয়। 2 সপ্তাহ আগে দুর্ভাগ্যবশত আমার একটা বই ফেলে আসি লাইব্রেরির শেষের দিকটায়। সেখানে বইটি নিতে গিয়ে লাইব্রেরির বন্ধ কাচের জানলা দিয়ে দেখি ক্যান্টিনের ছাদটা দেখা যাচ্ছে। ক্যান্টিনের ছাদের রেলিং ধরে হেঁটে যাচ্ছে একটি ছেলে, সুমন ধারা। আর ছাদের সুরক্ষিত স্থানে দাঁড়িয়ে 3 বন্ধু, নির্মল, প্রিয়াংশু আর রূপম। অট্টহাস্য করছে 3 জন এবং বলছে, হাঁটতে থাক, হাঁটতে থাক। ছেলেটির মুখে প্রচন্ড আতঙ্ক, আর ওরা 3 জন সেই আতঙ্কিত মুখটা দেখে আনন্দিত হচ্ছে। বোধহয় একেই হিংস্রতা বলে। কোনো মতে প্রাণপণে দৌড়ে এলাম ক্যান্টিনের কাছে, কিন্তু ততক্ষণে
গ্রাউন্ড ফ্লোরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে। বুঝলাম যে ছেলেটি স্রেফ র্যাগিং এর শিকার হলো। অথচ বিনা প্রমাণে তো আর কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। অন্তত আমাদের পিনাল কোড তো তাই বলে। কিন্তু কর্মফল, পাপ বাপকেও ছাড়ে না। চেয়ারে বসে রইলেন অরুণ। সব শুনতে পাচ্ছে তার মস্তিষ্ক, সব দেখতে পাচ্ছে তার চোখ, কিন্তু এগুলো স্বপ্ন না সত্যি? না, সেই পার্থক্য করার ক্ষমতা তার নেই। পারিজাত এবার খুলে ফেললেন তার চশমাটা, অরুণের দিকে তাকিয়ে বললেন, এবার তুমি প্রিয়াংশু দত্তের কাছে যাবে। তোমার সার্ভিস রিভলভারের 2টো গুলি খরচ করবে, একটা প্রিয়াংশুর মাথায় ও একটা তোমার মাথায়। কেননা তোমার কর্মফলটাও তো পেতে হবে। অরুণের নিষ্পলক চোখ দুটোতেও বিস্ময় ফুটে উঠল, কিন্তু তারপরেই তার অবচেতন মস্তিষ্ক লক্ষ্য করল পারিজাতের একটি পাথরের চোখ। এ কি তবে সেই পারিজাত, ক্লাস 4-এ যাকে তিনি এবং তার বন্ধুরা মিলে ফুটবল খেলার অছিলায় মারধর করেন? ছেলেটিরও তো একটি চোখ নষ্ট হয়ে গিয়েছিল। এ কি তবে? এটা তোমারই দান অরুণ, মনে আছে তোমার? আমি জানি তোমার মনে আছে। যাও, প্রায়শ্চিত্ত করো, তোমার ডাক এসেছে। আমার গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী সপ্তাহে এমনই একটা গল্প লিখে আপনাদের জন্য তৈরি করে নিয়ে আসব, যাতে থাকবে একটু ভয়, একটু রহস্য। ততক্ষণের জন্য চলি তাহলে।